ঢাবি ক ইউনিট রিটেনের আমাদের যে কেমিস্ট্রি পোর্শনটা আছে ভাইয়ারা, তো তোমরা এই কেমিস্ট্রি পোর্শনটা যে 4টা কোশ্চেন আছে এটা আমি সলভ দেখাবো, তোমরা একটু মনোযোগ সহকারে খাতায় উঠায় এবং মনোযোগ সহকারে দেখো যাতে তোমরা টপিকগুলো বুঝতে পারো এবং এই টপিক রিলেটেড অন্য কোশ্চেন যদি আসে সেগুলো যেন অনায়াসে সলভ করতে পারে। তো দেখো আমরা 1 নম্বর দিয়ে যদি শুরু করি, আমাদের কোশ্চেন 1-এর এতে কি বলছে যে বোর মডেল অনুসারে হাইড্রোজেন মৌলের বিকিরণ বর্ণালীর উৎপত্তি চিত্র সহকারে দেখাও। তাহলে আমরা যদি একটা পরমাণু আঁকাই, সাপোজ এমনি আঁকাইলাম, দেখো আচ্ছা আর দেওয়ার দরকার নেই, আপাতত 2টা দিলেই হবে আমাদের। তো দেখো এখানে মনে করো একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এভাবে আমাদের এই কক্ষপথে গেল। সাপোজ এই কক্ষপথের শক্তি E1, এই কক্ষপথের শক্তি E2, বুঝতে পারছো? একটা ইলেকট্রন এখান থেকে উপরের স্তরে গেছে, উপরের শক্তি স্তরে গেছে, তার মানে কি শক্তি কি হয়েছে বলো তো? শোষণ হয়েছে। তার মানে এটিকে আমরা লিখতে পারি শোষিত শক্তি। কি শক্তি? শোষিত শক্তি। শোষিত শক্তি ডেল E ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1, এবং আমরা এর সমীকরণটা জানি এইচ নিউ, বা এইচ নিউকে কী লেখা যায় বলো তো? এইচ সি বাই ল্যামডা। এখানে তাহলে ল্যামডা তরঙ্গ বিশিষ্ট যে আলোটা উৎপন্ন হবে বা বিকিরণ উৎপন্ন হবে সেইটা এখানে শোষণ বর্ণালীর সাহায্যে দেখানো যায়, এবং তোমরা এই ফর্মুলাটা লিখবা, এই চিত্রটা লিখবে, তাহলেই হবে। দেন যদি আমাদের ইলেকট্রন কোনো কারণে এখান থেকে ধাপান্তর হয় বা নিম্ন কক্ষপথে চলে যায়, বুঝতে পারছো, তখন কি হবে আমাদের? এইটার নাম হচ্ছে বিকিরিত শক্তি। বিকিরিত শক্তি। বিকিরিত শক্তি কি হবে আমাদের? ডেল E ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1, সেম ফর্মুলা, ইজ ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা, যেখানে এইচ হচ্ছে আমাদের কেশকা ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। তাহলে জাস্ট এতটুকু দেখাইলে আমাদের এ নাম্বারটা হয়ে যাবে, বুঝতে পারছো? বি নাম্বারটা বলছে কি হাইড্রোজেন বিকিরণ বর্ণালী 5টি যে বর্ণালী আছে, 5টি বর্ণালী সারির নাম লেখো। তো তোমরা নামটা লিখবা, 5টা নাম লিখে নাও। প্রথমটা হচ্ছে লাইমেন, বামার, পেরসেন, ব্রাকেট, ফুন্ড। আরও একটা আছে হামফ্রিজ। তো যেহেতু 5টা লিখতে বলছে আমরা 5টা লিখলাম। তো এটা মনে রাখার কিন্তু একটা টেকনিক আছে, টেকনিকটা লিখে দেই, তোমরা লিখে নাও যে লাইলির বাবা পেলো বকুল ফুল। লাইলির বাবা পেলো বকুল ফুল। এই যে লাইমেন, বামার, পথে হচ্ছে পেরসেন, বতে ব্রাকেট, পথে হচ্ছে ফুন্ড। বুঝতে পারছো? এই টেকনিকটা দিলে তোমরা 5টা সারির নাম মনে রাখতে পারবা। তো এই হচ্ছে আমাদের বি নাম্বারের সলভটা। সি নাম্বারে বলছে যে বোর মডেলের 2টি সীমাবদ্ধতা লেখো। বোর মডেলের 2টি সীমাবদ্ধতা লেখো। তো বোর মডেলের প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে সে কি করতে পারে নাই বলো তো? জিম্যান ও স্টাক প্রভাবটা কি করতে পারে নাই? ব্যাখ্যা করতে পারে নাই। জিম্যান ও স্টাক প্রভাব ব্যাখ্যা করতে পারেনি, বুঝতে পারছো? ব্যাখ্যা করতে পারেনি। দ্বিতীয় যেটা হচ্ছে, এটা তোমরা সবাই জানো যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের কি নেই বলো তো? বিকিরণ বর্ণালীর ব্যাখ্যা প্রদান করতে পারে না। তোমরা একটু সুন্দরভাবে ভাইরা লিখে নিবা, ব্যাখ্যা প্রদান করতে পারে না, বুঝতে পারছো? 2টা প্রভাব হচ্ছে, মানে 2টা যে আমাদের সীমাবদ্ধতা আছে বোর মডেল অনুসারে, সেই 2টা আমরা এখানে দিছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের ABC সলিউশনটা। এখন আমরা 2 নম্বর সলিউশনটাতে যাব। তো 2 নম্বর সলিউশনে 2 নম্বর কোশ্চেনে দেখো একটা বিখ্যাত একটা সমীকরণ দিয়ে দিছে। সমীকরণ তো বলা যাবে না, এটা তো আর ম্যাথ না, এটা হচ্ছে আমাদের রিয়াকশন দিয়ে দিছে। এই রিয়াকশনটা তোমরা ক্লাস 19 থেকে দেখে আসছো যে নাইট্রোজেন প্লাস 3 মল হাইড্রোজেন মিলে কি গঠন করতেছে? অ্যামোনিয়া গঠন করতেছে। এটা হচ্ছে তোমাদের হেবার প্রণালীতে এই রিয়াকশনটা করা হয়। তো দেখো এই রিয়াকশন থেকে আমাদের যে কোশ্চেনটা বলছে, প্রথম কোশ্চেনটা, যে সময়ের সাথে নাইট্রোজেন ও হাইড্রোজেনের যে পরিমাণের পরিবর্তনটা, দেখো আমাদের একে বিক্রিয়ক আর এ হচ্ছে কি উৎপাদ। তাহলে ইনিশিয়ালি আমাদের কার মানটা সর্বোচ্চ থাকে? বিক্রিয়কের মান সর্বোচ্চ থাকে, এবং আমাদের ইনিশিয়ালি উৎপাদের মান কি থাকে? সর্বনিম্ন থাকে। সো আমরা আচ্ছা, তাহলে আমাদের নাইট্রোজেন এবং অ্যামোনিয়ার যে পরিমাণের পরিবর্তনটা আছে, এখানে নাইট্রোজেন যেহেতু আমাদের হচ্ছে যে বিক্রিয়ক এবং অ্যামোনিয়া হচ্ছে আমাদের উৎপাদ, সেহেতু আমাদের
বিক্রিয়ক যেটা তার মান প্রথমে কি থাকবে, সর্বোচ্চ থাকবে, অ্যান্ড সে একটা সাম্যাবস্থায় পৌঁছাবে। অ্যান্ড আমাদের উৎপাদের মান কি থাকবে বলো তো, সর্বনিম্ন থাকবে এবং সে একটা সাম্যাবস্থায় পৌঁছাবে, NH3 এবং এখানে কি নাইট্রোজেন, এবং এইটাকে কি বলা হচ্ছে, বিক্রিয়ার সাম্যাবস্থা। সাম্যাবস্থা এই জিনিসটা লিখলেই তোমাদের চিত্রটা হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এই নম্বরের অ্যান্সারটা শেষ। তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। এখন দেখো তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করতে আমাদের তাপের প্রভাব ব্যাখ্যার জন্য ডেল এইচটা দেখতে হবে। এখানে হচ্ছে ডেল এইচটা নেগেটিভ, তার মানে বিক্রিয়াটা কী বলতো, বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপ কী করি বলতো, তাপ পজিটিভ করে দেই, মানে তাপ বৃদ্ধি করি, তাহলে উৎপাদ কী হবে, হ্রাস পাবে। আবার যদি আমি তাপ হ্রাস করে দেই, তাহলে উৎপাদ কী হবে, বৃদ্ধি পাবে। এই জিনিসটা তোমরা সুন্দরভাবে এভাবে চিহ্ন সহকারেও লিখতে পারো বা ডিরেক্ট মানে কথা দিয়েও লিখতে পারো। এখন এখানে চাপের প্রভাবের কথা বলছি, দেখো চাপ কি হয়েছে, এখানে 1 মোল, এখানে 3 মোল এবং পরবর্তীতে কত মোল, 2 মোল, তাহলে 4 মোল এখানে এবং উৎপাদের কত, 2 মোল। তার মানে চাপের কি একটা পরিবর্তন আছে। তার মানে তুমি যদি চাপ বৃদ্ধি করো, যদি তুমি বৃদ্ধি করো তাহলে উৎপাদও কী হবে, বৃদ্ধি পাবে। যদি তুমি চাপ হ্রাস করো তাহলে উৎপাদও কী হবে, হ্রাস পাবে। এটা হচ্ছে একটা পজিটিভ নেগেটিভ ভিউ, মানে ইকুইভ্যালেন্ট ভিউ। যেটা তুমি বাড়াবা সমানুপাতিক হারে সে বাড়বে, যদি কমাও সমানুপাতিক হারে সে কমবে, বুঝতে পারছো? বাট এইটা হচ্ছে যখন তোমার বিক্রিয়াতে ডেল এইচের মান নেগেটিভ আসবে বা তাপ উৎপাদী বিক্রিয়া হবে, তখন এটা ব্যস্তানুপাতিক হারে তোমার রিয়াকশনটা করবে, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা বি নাম্বারটাও বুঝলাম, 2 নাম্বার। এখন যদি আমরা 3 নম্বরে যাই, দেখো 3 নম্বরটা মুছে গেছে নাকি, দেখো 3 নম্বরে যদি আমরা যাই, তাহলে 3 নম্বরে বলছে যে বেনজিনের অ্যালকালিকরণে ব্যবহৃত বিক্রিয়াটির নাম ও কৌশল লেখো। বেনজিনে অ্যালকালিকরণের নাম, বিক্রিয়ার নামটা কিন্তু তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। মানে একটা অ্যালকাইল মূলক কী হবে, বেনজিনের সাথে যুক্ত হবে, এটাকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়। তো বিক্রিয়াটার নাম তোমরা লিখে ফেলবা এবং বিক্রিয়াটার কৌশল যেহেতু দেখাইতে বলছে আমি দেখাই দিছি। তো দেখো আমাদের এই নাম্বারটা কি বলছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তো দেখো এই রিয়াকশনটার ক্ষেত্রে ভাইয়ারা ফ্রিডেল ক্রাফট। এখন দেখো আমাদের একটা আগে বেনজিন ছিল, একটা বেনজিনে জাস্ট কি যুক্ত হবে, একটা অ্যালকাইল হ্যালাইডের যদি আমরা রিয়াকশন দেই, তাহলে সে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি রিয়াকশন করবে, একটা টলুইন উৎপন্ন করবে। এই ক্ষেত্রে টলুইন উৎপন্ন করতেছে কারণ আমরা কি দিছি, একটা মিথাইল হ্যালাইড দিছি, বুঝতে পারছো? মানে CH3 আসলো এবং এর হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে অ্যাড হয়ে HCl গঠন করবে। এইটা হচ্ছে আমাদের মেইন রিয়াকশনটা। এখন যদি আমরা কৌশলটা দেখাই, যে রিয়াকশনের কৌশলটা, তাহলে দেখো কি হবে, কৌশলটা হচ্ছে আমাদের এই বেনজিনের ঘটনাটা কি ঘটবে। প্রথমত এ কার সাথে বিক্রিয়া করবে, CH3Cl প্লাস হচ্ছে, তার বিক্রিয়াগুলো 1 2 3 করেও লিখতে পারো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। রিয়াকশনটা করে কি উৎপন্ন হবে, CH3 পজিটিভ এবং AlCl4 মাইনাস, এটা ফর্ম করবে। দেন এই CH3 এসে বেনজিন যৌগের সাথে কি হবে, যুক্ত হবে, প্লাস CH3 পজিটিভ, একটা সিগমা সিচুয়েশন ফর্ম করবে। দেখো সিগমা সিচুয়েশনটা কেমনে আসে, যে এখানে CH3 এবং এখানে হাইড্রোজেন, বুঝতে পারছো? এবং এ কার সাথে রিয়াকশন করবে, ফাইনালি এর সাথে রিয়াকশনটা করবে, এই দেন ফাইনাল আমরা প্রোডাক্টটা পাবো, বুঝতে পারছো? দেখো আমাদের এদিকে থাকতেছে CH3 এবং এদিকে হাইড্রোজেন প্লাস এখানে কি থাকতেছে AlCl4 মাইনাস, তাহলে রিয়াকশনটা করে কি উৎপন্ন হইতেছে, আমাদের CH3 এবং এই হাইড্রোজেনটা এখানে চলে যাইতেছে, এই হাইড্রোজেনটা কোথায় চলে যাইতেছে, এখানে চলে যাইতেছে, এবং ফাইনালি প্লাস এখানে কি উৎপন্ন হইতেছে, HC। এই যে আমাদের বিক্রিয়ার কৌশলটা এভাবে সুন্দর মতো দেখাবা, বুঝতে পারছো মেয়েরা? এই ছিল আমাদের A নাম্বারের পোর্শনটা। এখন আমরা যদি B নাম্বারে যাই, B নাম্বারে বলছে যে 1 বিউটানলের একটি অপসারণ বিক্রিয়া লিখো। তাহলে দেখো বিউটানলের অপসারণ বিক্রিয়া যদি আমরা লিখতে যাই, এই ক্ষেত্রে একটা রিয়াকশন, তোমরা অনেক রকম রিয়াকশন লিখতে পারো, এখন আমাদের 1 বিউটানলটা আগে লিখতে হবে, CH3 CH2 OH, এটা হচ্ছে আমাদের 1 বিউটানল। এর অপসারণ বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিতে পারি, সালফিউরিক H2SO4। রিয়াকশনটা আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটাবো, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কেন রিয়াকশনটা ঘটাবো, কারণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক হিসেবে কাজ করে, মানে 1 মোল পানি সে কী করতে পারবে, অপসারণ ঘটাইতে পারবে। অপসারণ ঘটালে তো বিক্রিয়াতে অপসারণ বিক্রিয়া হয়ে গেল আমাদের। সো আমরা দেখো অপসারণ কীভাবে ঘটায়,
এখানকার একটা হাইড্রোক্সিল মূলক সে নিবে এবং এখানকার একটা হাইড্রোজেন নিবে, নিয়ে সে কী গঠন করবে, 1 মোল পানি গঠন করলো, H2O ইন্টু H2SO4 ফর্ম করলো। তাহলে এখানে থাকে কি বলতো, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, আমাদের কি উৎপন্ন হইল, বিউটিন 1, বুঝতে পারছো, বিউটিন 1। তাহলে আমাদের এইটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। তাহলে দেখো আমাদের বি নাম্বারটা হইলো। এখন হচ্ছে 4 নম্বরে যদি আমরা যাই, দেখো ভাইয়ারা একটু দ্রুত যাইতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। 4 নম্বর হচ্ছে চর্বি ও সাবানের সংকেত ও পার্থক্য লিখো। চর্বি ও সাবানের সংকেত। তো চর্বির সংকেতটা লেখার একটা টেকনিক বলতে পারি যে তোমরা আগে কি করবা, সি নিয়ে দিবা, এখানে দিবা একটা আর, এখানে দিবা আর, এখানে দিবা আর, এরকম 3টা দিয়ে দিবা, বুঝতে পারছো। অ্যান্ড প্রত্যেকের ক্ষেত্রে কি দিবা, ও, প্রত্যেকের ক্ষেত্রে ও দিয়ে দিবা, এবং এই দিকে বাম দিকে কি দিয়ে দিবা, ও দিয়ে দিবা। দেখো 3টাই কিন্তু আমি সেম জিনিস লিখে ফেলছি, বুঝতে পারছো। অ্যান্ড এইটার সাথে একটা করে তার জিনিস অ্যাড করে দিবা, CH2 CH2। এখানে CH কেন দিলাম, কারণ এটা হচ্ছে জরুরি। এইটা হচ্ছে আমাদের কার সংকেত, চর্বি, বুঝতে পারছো। চর্বি আমাদের গেল। এখন সাবান হচ্ছে আমাদের COONA, আর COONA, কিন্তু এটা অ্যাকচুয়ালি লেখা হয় কীভাবে বলো, আর COONA, এবং এখানে R = C17H35। এই জিনিসটা অবশ্যই লিখবা যে এইটা হচ্ছে আমাদের কিসের সংকেত, সাবানের সংকেত, বুঝতে পারছো। আর এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আমাদের চর্বি হচ্ছে সাধারণ তাপমাত্রায় কি বলতো, চর্বি এবং সাবান। চর্বি হচ্ছে আমাদের সাধারণ তাপমাত্রা অনেক সময় কী থাকে, তরল থাকে, এবং সাবান কী থাকে, কঠিন থাকে। ব্যাপারটা হচ্ছে এইরকম। আচ্ছা, এর মধ্যে অতটা পার্থক্য, জাস্ট এখান থেকেই তুমি যৌগটিকে লিখলেই হয়ে যাচ্ছে, বুঝতে পারছো ভাইয়েরা। কেরোসিন ও সয়াবিন তেলের পার্থক্য লিখো। তো এখানে লিখবা, আচ্ছা এটা লিখে দেই, আমাদের লাস্ট কোশ্চেন 4 নাম্বারটা, যে 4-এর বি, কেরোসিন ও সয়াবিন তেলের পার্থক্য কী। কেরোসিন, দেখো কেরোসিন আর একটা কি, সয়াবিন। আচ্ছা, কেরোসিন কি আর সয়াবিন কি, এটাকে তোমাদের বোঝা লাগবে। সয়াবিন তেল, কেরোসিন হইতেছে আমাদের একটা অপরিশোধিত তেল, এইটা আগে মাথায় রাখবা। কেরোসিন হচ্ছে একটা অপরিশোধিত তেল, এবং এইটা হচ্ছে অপরিশোধিত তেল। এবং আচ্ছা, তার আগে এটা লিখি সয়াবিন তেল হচ্ছে উদ্ভিজ্জ তেল, এবং এই অপরিশোধিত তেলটা কই পাওয়া যায়, আংশিক পাতন হতে পাওয়া যায়, আংশিক পাতন হতে প্রাপ্ত, বুঝতে পারছো। এবং এই উদ্ভিজ্জ তেলটা আমাদের সয়া নামক একটা যে বীজ আছে সেটা থেকে প্রাপ্ত। এতটুকু লিখলেই হয়ে যাবে, বুঝতে পারছো ভাইয়েরা, এতটুকু লিখলেই হয়ে যাবে। তাইলে আমাদের আজকের এই যে 4টা যে কোশ্চেন ছিল 2019-20 সেশনের কেমিস্ট্রি পোর্শনের যে 11.25, এই পার্টটা তোমরা একটু আরও টপিকগুলো কী করবা, ডিপলি দেখবা বই থেকে, যে আর এই টপিক রিলেটেড অ্যানাদার কোশ্চেনগুলো আছে কি না। যেমন তোমরা এখানে যেমন লাশ-হাতিলের নীতির প্রয়োগটা দেখলা, লাশ-হাতিলের নীতির আরও কোনো ডিপ আলোচনা কিছু আছে কি না। ডেল-এইচের মান তোমরা পজিটিভ নেগেটিভ দেখছো, বাট ডেল-এইচের মান যদি তোমাদের এখানে সাথে থাকে তাহলে সেটা কি হবে, বা তোমাদের যদি চাপের প্রভাব যদি ইকুইভ্যালেন্ট থাকে তাহলে কি হবে, এই ব্যাপারগুলো একটু দেখবা। এগুলো সংকেতগুলো কিভাবে লেখা হচ্ছে, এই যে আমি অ্যালকালিকরণ দেখাইলাম, মানে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, অ্যান্ড আরও কি আছে, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন আছে, এই অ্যাসাইলেশনও কী লাগবে, তোমার দেখা লাগবে। এখানে চর্বি ও সাবানের সংকেত, এরকম আরও সংকেতগুলো আছে, সেগুলো দেখবা। প্রথম কোশ্চেনে এই যে মডেল টডেলগুলো দিছে, এগুলো বের করতে বলছে বর্ণালী, এগুলোতে ডিরেক্ট তোমার মৌল দিয়ে দিতে পারে বা আয়ন দিয়ে দিতে পারে, যে এগুলো বর্ণালী বের করো, বা ডেল-এইচের মান বের করো, বা তোমার আর এর মান বের করো, বা তোমার এর মান বের করো, এই টাইপ ম্যাথগুলো দিতে পারে।